কমেন্টের জোর সত্যি আছে। তোরা লাস্ট কয়েকদিনে এত 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 কমেন্ট করেছিস যে স্যার সাজেশন কখন দিচ্ছেন। তো আমি রাত জেগে খাটাখাটনি করে তোদের জন্য সাজেশনটা বানিয়ে ফেললাম এবং আহ, যতটা তাড়াতাড়ি সম্ভব গত বছর এরও পরে দিয়েছিলাম, কিন্তু এবছর তোদের এই ভালোবাসায়, তোদের এই এত কমেন্টে আমি সাজেশনটা আরো একটু আগেই দিয়ে দিলাম। তবে আমাদের এই সাজেশনে প্রথমেই বলে রাখি, দুটো পার্টে এই সাজেশনটা আসছে। আজকে মেনলি আমি বড় প্রশ্নের সাজেশনটা দিয়ে দিচ্ছি। বড় প্রশ্ন বলতে ধর 5 মার্কসের যে প্রশ্নগুলো আসে তাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি। এবার জানিস যে 5 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেখানে মেনলি 3+2 ফর্মে কোশ্চেন গুলো আসে। আর কিছু কিছু ধর অঙ্কন ধর্মী যে প্রশ্নগুলো আসে সেটা পুরোটাই 5 থাকে, পয়েন্টিংটাকে আমি যদি বাদ রাখি তো ওভারঅল 5 মিলিয়ে থাকে। তো 5 নম্বরের যে বড় প্রশ্নগুলো, অর্থাৎ আমাদের যে লাস্ট গ্রুপটা যেখানে টোটাল 6টা প্রশ্ন থাকে, সেই গ্রুপের সাজেশনটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। এর পরের ভিডিওর পার্টে আমরা ছোট মানে 2 নম্বরের প্রশ্ন সাজেশন গুলোও দিয়ে দেবো। তো এখন কথা হলো যে আমাদের টোটাল 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের মধ্যে আমি চ্যাপ্টার ধরে ধরে বলছি, তার আগে একটা জিনিস আমি একটু ফার্স্টেই ক্লিয়ার করে দিই। দেখবি পঞ্চম চ্যাপ্টারে গত বছর কারু কারু শব্দটা বুঝতে অসুবিধা হয়েছে। দেখবি অনেক একটা শব্দ বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, রেখাচিত্র, কখনো বলে শব্দচিত্র, কখনো বলে মানস মানচিত্র। এই তিনটে শব্দ মোটামুটি ভাবে এক। মানে তিনটে শব্দে যেটাই আসুক এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ফার্স্টে আমি এটাকে একটু ক্লিয়ার করে দিলাম। মানস মানচিত্র বলতে গত বছর যে প্রশ্নটা পড়েছিল, এরকম একটা ধর একটা বক্স করে কেউ অ্যারো অ্যারো দিয়ে এরকম ভাবে লিখে দিল, তো এটা অলমোস্ট মানস মানচিত্র এরকম হয়। আর রেখাচিত্র মানে অ্যারো অ্যারো দিয়ে ধর তুই দেখাচ্ছিস কোনো একটা জিনিস থেকে কোনো একটা জিনিস তৈরি হচ্ছে, দিনিশেখের হয়তো কোনো রেখাচিত্র, তো এই টাইপের অলমোস্ট ব্যাপারটা সেম। তো এই রেখাচিত্রের স্টাইলটা তুই যেভাবেই করিস এটার জন্য তোর নাম্বার কিন্তু কাটবে না, যদি তোর তথ্যটা ঠিক থাকে। তো কথা না বাড়িয়ে এবার আমরা বড় প্রশ্নের সাজেশন গুলোই চলে আসি। তো প্রথমেই চলে আসছি চ্যাপ্টার 1, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। গত বছর কিন্তু তোরা দেখেছিস যে আমি যে সাজেশনটা দিয়েছি তার বাইরে কিন্তু একটাও প্রশ্ন আসে। তো মন দিয়ে সাজেশনটা একটু নোট ডাউন করে নে। আর পিডিএফ এর ব্যাপারে কি, পিডিএফ এর ব্যাপারটা তোরা জানি না হলে তোরা মানে এতক্ষণ হয়তো কমেন্ট করতে শুরু করে দিয়েছিস। পিডিএফ এর ব্যাপারটা আমি একটু পরের দিকে বলছি। প্রথমেই চলে আসছি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টারটা থেকে টোটাল 19 নাম্বার আছে। এখানে বড় প্রশ্ন হিসেবে মাত্র 2 থেকে 3টে বড় প্রশ্ন আমি বলছি। সেম মানে এখানে কিন্তু তোর কোনো লেখা বড় প্রশ্ন প্রায় আসবে না বললেই তুই ধরে রাখতে পারিস, কারণ এখানে চিত্রধর্মী যে প্রশ্নটা আসবে সেটাই একমাত্র বড় প্রশ্ন হিসেবে ট্রিট করতে পারিস। তো এবারে তুই মোটামুটি ধরে রাখ যে নিউরন এসে গেছে। তো নিউরনের যে রেখাচিত্রটা তুই যেরকম ভাবে আঁকবি, আমার মাধ্যমিকের প্লে লিস্টে দেখবি আমি নিজে হাতে এঁকে দেখিয়ে দিয়েছি, সেইভাবে আঁকলে 5-এ 5 পাবি। এবং নিউরনটাই আসছে, তবুও যদি তুই রিস্ক ফ্রি হতে চাস আমি এর সাথে আর একটাকে বলবো, ধর প্রতিবর্ত চাপটাকে তুই একটু করে রাখিস। এই চ্যাপ্টার থেকে এই দুটোর মধ্যে একটা আসছে। ঠিক আছে, আরো শিওর মানে ভাবে বললে নিউরন আসছে হলো। এবার এই চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্নগুলো আমি আর এখন বলছি না, এটা আমি পরের ভিডিওতে বলবো। এরপর চলে আসবো আমি পরের চ্যাপ্টারে, জীবনের প্রবাহমানতা। এখান থেকে টোটাল 17 নম্বর আছে। আমি তোদের জন্য সাজেশনটা অনেক ভাবনা চিন্তা করে বানিয়েছি। ভালো জিনিসের একটু টাইম লাগে বুঝতেই পারছি, সেই জন্য আমি একটু টাইম নিলাম। এখানে চলে আসবো বড় প্রশ্নের অর্থাৎ লাস্ট গ্রুপের মধ্যে প্রশ্ন আসতে পারে G1S G2 কাজ এবং কোষচক্রের গুরুত্ব। এই জায়গাটা থেকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। বড় প্রশ্ন মানে ধর এখান থেকে কোনো একটা 3 দিয়ে দিল, তার সাথে 2-এ কোনো আর একটা লেজুর প্রশ্ন দিয়ে দিল। তার সাথে দেখতে পারিস ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। আমি আবারও বলছি, শুধুমাত্র লাস্ট গ্রুপের প্রশ্নগুলো এখানে আমি বলছি। হ্যাঁ, এবার কোনো কোনো ক্ষেত্রে হতে পারে ধর এই প্রশ্নটারই একটা ছোট পার্টকে নিয়ে হয়তো 2 নম্বরের প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে, সেটা হতে পারে, কিন্তু এর মধ্যেই আসবে। বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি বলছি মাইটোসিসের দশাগুলোর বৈশিষ্ট্য ভালো করে দেখবি। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে দশাগুলোর বৈশিষ্ট্য আছে এগুলো না চাইলেও ছবি দিয়ে দিবি। ঠিক আছে। ডিএনএ আরএনএ এর পার্থক্য। উদ্ভিদের ক্রোমোজোম 2n = 18 হলে মেসোফিল কলাকোষে, কাণ্ডে, শস্যে ক্রোমোজোম সংখ্যা কত কত হবে? তো 2n 3n এর যে ব্যাপারটা আছে এতক্ষণে তোরা নিশ্চয়ই জানিস, আমি আগেও আলোচনা করেছিলাম, বা যারা যারা আমার ক্র্যাশ কোর্সে আছিস তাদেরকে আমি বহুবার করিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে ফার্নের জনুক্রমের রেখাচিত্র, বেশ ইম্পর্টেন্ট। তারপর স্বপরাগযোগ, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা। এটা কিন্তু বোকার মতো দুবার মুখস্থ করার দরকার নেই। স্বপরাগযোগের সুবিধাটাই ইতর পরাগযোগের অসুবিধা, ইতর পরাগযোগের সুবিধাটাই স্বপরাগযোগের অসুবিধা। মোটামুটি এইভাবে এইটা মাথায় রেখে পড়লে দেখবি খুব সহজে এটা তোর মনে থাকছে। এবং দিনিশেখের শব্দচিত্র হিসেবে আসতে পারে। আচ্ছা, আর একটা বলবো বৃদ্ধি বিকাশের সম্পর্ক ও দশা। এটা 3 মার্কস হিসেবে পড়ে রাখতে পারিস, কারণ লাস্ট গ্রুপে এটা দিয়ে দিতে পারে।
এরপর এই চ্যাপ্টার থেকে একটা ছবি বলছি আমি, সেটা হচ্ছে ক্রোমোজোমের অঙ্গ সংস্থান। ক্রোমোজোমের অঙ্গ সংস্থান আমি আবারও বললাম, টোটাল আমি এই আজকের সাজেশনটা টোটাল আমি 3টে ছবি বলছি, বা টোটাল মাধ্যমিকের সাজেশনে আমি টোটাল ছবি 3টেই বলছি মাধ্যমিকের সাজেশনে। কিন্তু আমি আবারও বলছি, নিউরনটাই আসছে, কিন্তু বাই এনি চান্স যদি তুই একটু রিস্ক ফ্রি হতে চাস তাহলে তুই প্রতিবর্ত চাপ আর ক্রোমোজোমটা করে রাখতে পারিস। ক্রোমোজোমের ছবিটা এই চ্যাপ্টার থেকে তুই একটু প্র্যাকটিস করে নিবি। এরপর চলে আসবো চ্যাপ্টার 3। এখানে হচ্ছে 15 নম্বর আসবে বংশগতি। প্রথম চ্যাপ্টার থেকে 1, 2, 3, 4 প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে বড় প্রশ্ন আসে, আর লাস্টের যে চ্যাপ্টারটা সেখানে কিন্তু 2টো 5 নম্বরের বড় প্রশ্ন আসে। তো এখানে বড় প্রশ্ন বলতে একটা অঙ্ক তুই খুব খুব এক্সপেক্ট করতে পারিস। একটা অঙ্ক বলতে অঙ্কটা যখন দেবে, তুই অঙ্ক পড়লে অঙ্কটাকে কিন্তু তুই কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবি না। হয় তোকে ধর দ্বিসংকর জননের একটা অঙ্ক দিল, ওর যে অল্টারনেটিভ যে ওর যে অথবা প্রশ্নটা দিল, সেটাতে তুই ধর দেখলি যে তোকে মানে লিঙ্গ সংযোজিত রোগের অঙ্ক দিল, সেটা হতে পারে বর্ণান্ধতা, হতে পারে হিমোফিলিয়া, বা অটোজোমাল রোগ থ্যালাসেমিয়া থেকে অঙ্কটা দিতে পারে। তাই দুটো অঙ্কের মধ্যে কোনো একটা অঙ্ক তোকে করতেই হবে, এটা ধরে নিয়েই, এটা মোটামুটি মানসিক প্রস্তুতি নিয়েই তোকে কিন্তু হলে যেতে হবে। তো অঙ্ক কিরকম আসতে পারে, অঙ্ক আমি জাস্ট দু একটা উদাহরণ দিচ্ছি। অঙ্কটা তো ওরকম ভাবে ভাষাতে কমন দেওয়া সম্ভব না, কিন্তু অঙ্ক যে টাইপের বলছে এই টাইপের অঙ্ক আসবেই আসবে, এই টাইপের অঙ্ক আসবেই আসবে। যেমন ধরো তোকে আমি দু একটা অঙ্ক জাস্ট বলছি, যে বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটলে F2 জনুতে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বা একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীর সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তানদের হিমোফিলিয়া হবার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তারপর বাবা মা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে। ওকে, আচ্ছা, এইরকম অঙ্ক কিন্তু আসতে পারে। তোদের পিডিএফ চাই কিনা আগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানা। পিডিএফ চাইলে, পিডিএফ তোরা যারা যারা চাস পিডিএফ, সেটাও আমাকে কমেন্ট করে জানাবি। তোরা বেশি কমেন্ট এলে তাহলে আমি পিডিএফটা দিয়ে দেবো। এবং পিডিএফ যারা যারা চাস তারা হচ্ছে যে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবি। তোরা বেশি কমেন্ট এলে, মানে এই ভিডিওতে বেশি কমেন্ট এলে আমি ওই গ্রুপে তাহলে পিডিএফটা একদম ফ্রি অফ কস্ট তোদেরকে দিয়ে দেবো। এর জন্য কোনো টাকা পয়সা তোদেরকে কিন্তু লাগবে না। আচ্ছা, তারপর তাহলে অঙ্কটা যেরকম ভাবে বললাম আশা করি বুঝতে পেরেছিস, যে লিঙ্গ সংযোজিত রোগের অঙ্ক একটা এক্সপেক্ট করতে পারিস, অথবা দ্বিসংকর জননের একটা অঙ্ক তুই এক্সপেক্ট করতে পারিস। এরপর চলে আসবো, কিন্তু হ্যাঁ, যেটা বাকি অংশটা বলছি সেটা মন দিয়ে শোন, না হলে কিন্তু পিডিএফটা পেলেও বুঝতে পারবি না যে আমি কোন জায়গাটা কতটা জোর দিতে বলেছি। গোটা ভিডিওটা শেষ পর্যন্ত আগে দেখে নে। তারপর ধর একটা প্রশ্ন ধর এরকম যদি দেয়, যে স্বাভাবিক বাহক মহিলা হিমোফিলিক পুরুষকে বিবাহ করলে সন্তানেরা কিরূপ হবে। এক্ষেত্রে পার্সেন্টেজ বার করে কিন্তু দেখাতে হবে, শতকরা কত শতাংশ সেটা কিন্তু দেখাতে হবে। যদি অঙ্কে এখনো অসুবিধা থাকে, আমার মাধ্যমিকের প্লেলিস্টে বেশ কয়েকটা বংশগতির অঙ্ক সংক্রান্ত ভিডিও আমি করে দিয়েছি, বা বংশগতির একটা ওয়ান শট ক্লাসও দেওয়া আছে, সেই ক্লাসগুলো তোরা দেখে নিতে পারিস। সেখান থেকে বংশগতির ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে বলে আমার মনে হয়। খুব ছোট্টর মধ্যে মানে 1 ঘন্টার মধ্যেই একটা ক্লাস আছে, তো সেটাকে একটু দেখে নিস। আচ্ছা, এরপর চলে আসবো চ্যাপ্টার 4। এখান থেকে 15 নম্বর আসে। এখান থেকে বড় প্রশ্ন হিসেবে ল্যামার্কবাদ ও ডারউইনবাদের তুলনা আসতে পারে, তুলনা বা পার্থক্য এই ফর্মে আসতে পারে। এবং খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, হৃদপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান ঘটিত যে প্রমাণটা আর কি আছে, যে যেখান থেকে বিবর্তনের প্রমাণ পাওয়া যায়, ঠিক আছে। তো সেই বিভিন্ন প্রাণীদের যে হৃদপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থানগত প্রমাণ, যে কার কটা হৃদপিণ্ডে কটা চেম্বার, কটা প্রকোষ্ঠ, মাছ থেকে একদম স্তন্যপায়ী পর্যন্ত কিভাবে হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা বেড়ে যাচ্ছে, বা সেই সংখ্যা বেড়ে গিয়ে কি লাভ হচ্ছে, বা সেখান থেকে কি আমরা বুঝতে পারছি, অভিব্যক্তিজনিত কি তথ্য আমরা পাচ্ছি, এগুলোকে তোকে গুছিয়ে লিখতে হবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই যে যে প্রশ্নগুলো আমি বলছি, যারা যারা আমার ক্র্যাশ কোর্সে আছিস তোদেরকে এই প্রত্যেকটা চ্যাপ্টারেরই আমি নোট দিয়ে দিয়েছি, এবং এই সমস্ত উত্তর তোরা সেই নোটে কিন্তু পেয়ে যাবি। ক্র্যাশ কোর্সে এখনো কেউ চাইলে তোরা জয়েন করতে পারিস, যেহেতু সময় খুব কম, একদমই খুব কম ফিজের মধ্যেই রাখা আছে, টোটাল 99 ফিজ রাখা আছে। বায়োউইজার দেবাংশু অ্যাপে চলে যাবি, তো বায়োউইজার দেবাংশু অ্যাপ থেকে কোর্সটা তোরা নিয়ে নিতে পারিস। এরপর রুই সুন্দরী ক্যাকটাসের অভিযোজন, এটা খুব ইম্পর্টেন্ট। এই 3টের মধ্যে কিন্তু একটা বড় প্রশ্নে তুই কিন্তু এক্সপেক্ট করতেই পারিস, কোন একটা 3-এ এক্সপেক্ট করতেই পারিস, রুই সুন্দরী বা ক্যাকটাসের অভিযোজন। এবং অভিব্যক্তি অভিযোজনের সম্পর্ক ইম্পর্টেন্ট, অভিব্যক্তি অভিযোজনের সম্পর্ক।
আচ্ছা, এবার চলে আসবো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ কয়েকটা প্রশ্ন বেশি দেবো, কারণ চ্যাপ্টার 5-এ কিন্তু দুটো বড় প্রশ্ন আসবে, এটা আমি আগেই বললাম। এরপর চ্যাপ্টার 5 বলার আগে আমি আরো একটা জিনিস বিষয়ে সতর্ক করব, সেটা হচ্ছে দেখ, আহ, অনেক লাস্ট কয়েক বছরের আমি দেখ সাজেশন বানাতে আমার কেন টাইম লাগলো, আমি কিন্তু প্রচুর খাটাখাটনি করেছি, প্রচুর মানে ভালোভাবে ভেবে সাজেশনটা বানিয়েছি। 2 নম্বরটাও যখন দেবো দেখতে পাবি যে কিছু কিছু প্রশ্ন আছে একটু ভাষাটাকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। মানে ধর সাজেশনে আমি দিলাম, আমি তোকে দু একটা উদাহরণ দিচ্ছি, তার মানে এইটুকু কনসেপ্ট কিন্তু তোর থাকতে হবে। আমার ক্র্যাশ কোর্স আমি সেইভাবেই পড়িয়েছি, আহ যে এইটুকু কনসেপ্ট কিন্তু থাকতেই হবে যে সাজেশনের আমি এই যে কোন একটা জায়গা বললাম, তার মানে প্রশ্নে ভাষাটাকে যদি একটু ঘুরিয়ে দেয়, দুটো উত্তর কিন্তু একই হবে। আমি আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আহ যেমন ধর চ্যাপ্টার 3 থেকে আমি সাজেশনে দিচ্ছি একটা প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণ। তো ওই প্রশ্নটা কি ধর ঘুরিয়ে দিতে পারে যে ছেলে নাকি মেয়ে হবে এ প্রসঙ্গে সমাজের ভ্রান্ত ধারণা নির্মূলের পদ্ধতির ক্রসটি দেখাও, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। বা মিওসিসের তাৎপর্য, কোন একটা দুয়ে প্রশ্ন আমি পরে দেবো, তো মিওসিসের তাৎপর্যের প্রশ্নটাকে ঘুরিয়ে তোকে দিয়ে দিতে পারে যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা লেখো। মেন্ডেল সূত্রের ব্যতিক্রম, এরকম যদি ধর কোন একটা দুয়ের প্রশ্ন আমি তোকে সাজেশনে দিই, সেটাকে ঘুরিয়ে অসম্পূর্ণ প্রকটতা নামে প্রশ্নটা কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার চলে আসবো চ্যাপ্টার 5, পরিবেশ সম্পদ তাদের সংরক্ষণ। 24 মার্কস এই চ্যাপ্টারটা থেকে থাকে টোটাল। এখানে বড় প্রশ্ন হিসেবে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র যখন করবি, নাইট্রোজেন চক্রের যে ধাপগুলো আছে সেগুলো ভালো করে করবি। সেগুলো থেকে কিন্তু 2 নম্বরেরও কোনো প্রশ্ন চলে আসতে পারে, যে ধর নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, এই যে স্টেপগুলো আছে, এবং এই স্টেপগুলোর কমন ফ্যাক্টর কিন্তু নাইট্রেট, এই নাইট্রেটের উপরই গোটাটা কিন্তু নির্ভর করছে। বা এটাকে অন্যভাবে দিতে পারে যে মানুষের ক্রিয়াকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। বহিরাগত প্রজাতি অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে, এটা ব্যাখ্যা করো। একশৃঙ্গ গন্ডারের বিপন্নতার কারণ, সুন্দরবনের পরিবেশগত সমস্যা। এরম ভাবে না দিয়ে তোকে কয়েকটা পয়েন্টও বলে দিতে পারে যে এই সমস্যার ভিত্তিতে, এই পয়েন্টের ভিত্তিতে সুন্দরবনের পরিবেশগত সমস্যা ব্যাখ্যা করো। জীববৈচিত্র্যের তাৎপর্য ও হ্রাসের কারণ। এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, সিংহ রেড পান্ডা সংরক্ষণ প্রচেষ্টা এবং জল সংকটের কারণ। তারপর বলবো প্রদত্ত, ধর তোকে কয়েকটা দূষক দিয়ে দিল, প্রদত্ত দূষকের মানব স্বাস্থ্যে প্রভাব, ধর অভঙ্গুর কীটনাশক, রাসায়নিক সার, জীবাণু সমৃদ্ধ আবর্জনা। আর সঙ্গে আরেকটা বলবো মেরু ভাল্লুক ও গঙ্গা শুশুকের বিপন্নতার কারণ। এই জায়গাগুলো করে গেলে আমার ধারণা লাস্ট যে গ্রুপটা আমাদের থাকছে, এটাই তো মানে তোর যে 6টা প্রশ্ন মানে হচ্ছে তোর 6 × 5 = 30 নম্বর। এই 30-এ কিন্তু তোরা 30ই পেতে পারিস, এই জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করলে। আমি সেইভাবেই সাজেশনটা তোকে দিলাম, তাহলে এইগুলো তোরা করতে থাক এবং পিডিএফ চাই কিনা কমেন্ট কর। এই ভিডিওর হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে, আগের গ্রুপগুলো ফিল্ড আপ হয়ে গেছে, আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেখানে তোরা জয়েন করে নে। তাহলে সেখানে আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পিডিএফটা দিয়ে দেবো, এবং বাকি যে 2 নম্বরের প্রশ্নগুলো বাকি রইলো সেটা কিন্তু আমার করা হয়ে গেছে, তবে আমি এই পরের ভিডিওতে সেটা দিয়ে দেবো, তোরা সেটাকেও দেখে নিবি। সেই তার পিডিএফও তোরা ওই গ্রুপে পেয়ে যাবি, তাহলে তোরা গ্রুপে জয়েন করতে পারিস। আর তোদের কি কি বিষয়ে অসুবিধা হচ্ছে সেটা তোরা কমেন্টে জানা, আমি প্রত্যেকে রিপ্লাই দেবো। একটা কথা বলবো, যারা ফ্রি মক টেস্ট দিতে চাইছিস, আমাদের যে অ্যাপটা আছে বায়ো উইজার্ড দেবাংশু, এই অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনে আমি কিছু মক টেস্টের প্রশ্ন আপলোড করে দিয়েছি বা দেব, সেগুলো তোরা প্র্যাকটিস করতে পারিস একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোরা প্র্যাকটিস করতে পারিস, সেখান থেকে তোরা মক টেস্টে অনেকটাই উপকৃত হবি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।